নমস্কার। অ্যাস্ট্রোফিল্ড অ্যাস্ট্রো অ্যানালাইসিসে আপনাদের সবাইকে আমার অভিনন্দন, স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে উপস্থিত হয়েছি একটা নতুন চার্ট নিয়ে, রোগ সংক্রান্ত বিষয় অর্থাৎ মেডিকেল অ্যাস্ট্রোলজির সংক্রান্ত বিষয় নিয়ে একটু আলোচনা করার ইচ্ছে হয়েছে। এবং এই মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে যেটা খুবই আনকমন কালচার, অর্থাৎ এটা নিয়ে খুব একটা কেউ চিন্তা করেন না, কেউ বলেন না। তো সেই রোগটা নিয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করছি। তো এই রোগটা হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া একটা রক্তজনিত রোগ, জন্মগত জিনবাহিত রোগ, বংশগত রোগ যেটা আমরা বলে থাকি। আমাদের রক্তে যে লোহিত কণিকা থাকে, এই লোহিত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন নামক যে শ্বাসরঞ্জক কণা আছে, সেই হিমোগ্লোবিন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে বহন করতে সাহায্য করে। আর এই হিমোগ্লোবিনের অনুপস্থিতি, উৎপাদন না হওয়া, এটাই কিন্তু থ্যালাসেমিয়া রোগের প্রধান কারণ। হিমোগ্লোবিন, হিম কথার অর্থ হচ্ছে, হিম অর্থে বলা হচ্ছে লৌহ ঘটিত পদার্থ। এই লৌহ ঘটিত পদার্থ যেটা আমাদের পরিপূর্ণ হয় খাদ্য গ্রহণের মাধ্যমে, এবং গ্লোবিন দুটি আলফা এবং দুটি বিটা যে প্রোটিন আছে, সেই প্রোটিন দেহের অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিড আছে তাকে সংশ্লেষ করতে সাহায্য করে। আর এই সংশ্লেষ করে যে প্রোটিন, যে কথাটা বললাম গ্লোবিন, এই গ্লোবিন এটা সংশ্লেষ করছে, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। এই যে সংশ্লেষটা করছে এটাকে নিয়ন্ত্রণ করছে জিন বা ডিএনএ। এই জিন বা ডিএনএ এটাকে কন্ট্রোল করছে। তো আমাদের মানুষের প্রত্যেকটা কোষে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এটা আমরা সবাই জানি, যার মধ্যে 23 জোড়া, যার মধ্যে 23 জোড়া ক্রোমোজোম বহন করে নিয়ে যায়। 23 জোড়া ক্রোমোজোম বহনকারী প্রায় 1 লক্ষ জিন বা ডিএনএ থাকে। এই ডিএনএ, এই গ্লোবিন সংশ্লেষকারী জিনগুলি একটা অস্বাভাবিক হারে যদি অনুপস্থিত থাকে, অ্যাবসেন্স থাকে, তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগের একটা সৃষ্টি হয়। এছাড়া রক্তের মধ্যে কোবাল্ট, আয়রন, কপার যে সব খনিজ মৌলগুলো আছে, এই তার সাহায্যে আমাদের অস্থিমজ্জা তথা বোন ম্যারোতে সেই হিমোগ্লোবিনের সৃষ্টি হয়। আর এই হিমোগ্লোবিনের সৃষ্টি হওয়া, যেটা আমাদের রক্তে যে হিমোগ্লোবিনের উপাদানটা ঠিক মতো থাকা, সেটা তখনই হয় যখন এই হিমোগ্লোবিনটা ঠিক মতো সেখানটায় সৃষ্টি না হয়, অর্থাৎ বোন মেরোতে এটা সৃষ্টি হচ্ছে না। আমরা চিকিৎসা জ্যোতিষে চলে আসব সেই বোন মেরো যে জায়গাটা, সেই বোন মেরো জায়গাটা সেটা কিন্তু মঙ্গলের অধীনে, মঙ্গলের অধিকারে রক্তে হিমোগ্লোবিন কণা, এবং বোন মেরোটা কিন্তু যেখানে হিমোগ্লোবিনের উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে কিন্তু মঙ্গলের অধীনে। রক্তের কারক গ্রহ কিন্তু চন্দ্র। চন্দ্র এখানে বিশেষভাবে প্রযোজ্য হবে না, যেহেতু ঘাটতি, হিমোগ্লোবিনের ঘাটতির কথা বলা হচ্ছে। হিমোগ্লোবিনটা কিন্তু চন্দ্রের অধীনে নয়,
চন্দ্রসমূহ রক্তরস এগুলোকে ই করে। বৃহস্পতি যদিও ডাব্লিউবিসির কারক, ডাব্লিউবিসিটাকে নিয়ন্ত্রণ করে, রক্তের হোয়াইট সেলটাকে কন্ট্রোল করছে তার অধীনে, কিন্তু বৃহস্পতির এখানে ভূমিকা যেটা আছে B6 B12 বিশেষ করে যে ভিটামিন, এই ভিটামিনসগুলো বৃহস্পতি যেখানে কর্তৃত্ব, যে অর্গানে বৃহস্পতির কর্তৃত্ব, অর্থাৎ যকৃৎ, লিভার, স্প্লিন, প্লিহা, প্যাঙ্ক্রিয়াস, এরপরে কিডনি, এই সব জায়গায় কিন্তু এই ভিটামিন B12 একটা উপস্থিতি থাকে। আর বিশেষ করে বেশি করে থাকে এটা যকৃতে অর্থাৎ লিভারে, যেটা যে যকৃৎ বা লিভারটাকে কন্ট্রোল করছে জুপিটার বা বৃহস্পতি। আর এই বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে এই ভাইটালিটির জায়গাটা কিন্তু ঘাটতি হয়ে যায়। সুতরাং বৃহস্পতি গৌণ কারক গ্রহ এই রোগের জন্য, স্টেমিং প্ল্যানেট, অ্যান্ড প্রাইম প্ল্যানেট হচ্ছে কিন্তু মঙ্গল, মার্স। তাহলে মার্স হচ্ছে প্রধান গ্রহ, সেই মার্স মঙ্গল পীড়িত হবে, বহুলভাবে পীড়িত হবে, সেভারেলি অ্যাফ্লিক্টেড হতে হবে, বৃহস্পতিকেও অ্যাফ্লিক্টেড হতে হবে। প্লাস রক্ত সংক্রান্ত যেহেতু রোগ, যে কোনো রক্ত সংক্রান্ত রোগের জন্য আমরা সেই এগুলোকে দেখব, অর্থাৎ যে ভাবগুলো যেটা রক্ত আমাদের করে, সেটা হচ্ছে 4, 8 আর 12। কারণ কালপুরুষের পরিপ্রেক্ষিতে 4, 8, 12 এগুলো হচ্ছে কিন্তু জলরাশি। আর ঠিক সেই কনসেপ্টটা মাথায় রেখে লগ্নের 4 আর 12, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ ভাবটা কিন্তু পীড়িত থাকবে, যেহেতু এটা রক্ত সংক্রান্ত রোগ। একই সঙ্গে থাকবে, যেহেতু এটা জিনগত, বংশগত, জিনবাহিত, বংশগত, ঠিক সেই কারণেই এটা রবির ভূমিকা ততখানি থাকবে, শুক্রের ভূমিকা ততখানি থাকবে, আর মঙ্গল তো রয়েছেই। এবং এদের উপস্থিতি নবম ভাবে থাকবে, নবম ভাবের সঙ্গে এদের একটা সম্পর্ক, যোগ সাজস থাকবে, যেটা বংশগত হয়ে আসছে। ঠিক সেই জন্য আমাদের মূল যে সূত্র সেটা হচ্ছে এটাই, এইরকমই। লগ্ন ভাব লগ্নপতি, পঞ্চম ভাব পঞ্চমপতি। কেন কালপুরুষের পঞ্চম ভাব কিন্তু সিংহ রাশি, যেটা রবির নিয়ন্ত্রণে। এই রবির একটা ভূমিকা থাকবে, অর্থাৎ রবি কিন্তু পীড়িত থাকবে। এসব যদি খারাপ অবস্থায় থাকে তখন কিন্তু রোগের প্রাদুর্ভাব হবে। যদি ভালো অবস্থায় বলশালী থাকে তাহলে রোগ হলেও যে কোনো রোগের ক্ষেত্রে তার হিলিং জায়গাটা থাকে। এই রোগের জন্য অনেক সময় ব্লাড দিতে লাগে, ব্লাড চেঞ্জ করতে হয়। অনেক সময় এখন নতুন যে এটা হয়েছে, যেটা বোন ম্যারোটা এক্সচেঞ্জ করার ব্যাপারটা রয়েছে, যার জন্যে কিন্তু কিছুদিন, অনেক দিন ভালো থাকে সেই পেশেন্ট, অনেক দিন ভালো থাকতে পারে। তবে এই পেশেন্ট দীর্ঘস্থায়ী হয় না সাধারণত। তো আমরা এবার চলে আসবো মেডিকেল অ্যাস্ট্রোলজির গ্রাউন্ডে, আমাদের জ্যোতিষের গ্রাউন্ডে চলে আসবো, জ্যোতিষের আলোকে চলে আসবো। এই জায়গাটা লগ্নভাব লগ্নপতি গ্রহ, পঞ্চম ভাব পঞ্চমপতি গ্রহ, সিংহ রাশি আসবে, রবি আসবে, মঙ্গল থাকছে, বৃহস্পতি থাকছে, শুক্র থাকছে। এরা সব পীড়িত হবে ভীষণভাবে। একই সঙ্গে নবম ভাবে অথবা তৃতীয় ভাবে এদের একটা সমন্বয় থাকবে। সেই রবি শুক্র, মঙ্গল শুক্র, রবির কানেকশন বা নবমপতির সঙ্গে এর একটা সমন্বয় থাকবে, যেটা এই রোগের প্রধান বৈশিষ্ট্য। তো এইরকম ঘটনা আমরা কালপুরুষের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ ন্যাটাল চার্টের কালপুরুষের পরিপ্রেক্ষিতে আমরা দেখব, বিচার করব, সেই ভাবগুলো দেখব লগ্নের পরিপ্রেক্ষিতে
সেই ভাবগুলো, যে ভাবগুলো আলোচনা করলাম, সেই গ্রহগুলোকে দেখব D9 অর্থাৎ নবাংশ কুণ্ডলী একটা বিশেষ, মানে ন্যাটাল চার্টের পরেই কিন্তু নবাংশ কুণ্ডলী, কারণ এই নবাংশ কুণ্ডলীর একটা গুরুত্ব অনেকটা বেশি। এই নবাংশ কুণ্ডলীর গুরুত্ব অনেক বেশি। নবাংশ কুণ্ডলী থেকে দুটো কুণ্ডলীতে অনেকটাই আমাদের সেই ইন্ডিকেশন পাওয়া যায় প্রত্যেকটা বিচারের ক্ষেত্রে, প্রত্যেক বিষয়ের বিচারের ক্ষেত্রে। তো এখানেও ঠিক সেরকম আমরা D1 দেখব, D9 দেখব, কালপুরুষের নিরিখে দেখব, লগ্নের নিরিখে দেখব, সেই গ্রহগুলো, সেই ভাবগুলো। ভেরি ইজি। এটা আমি এইভাবে সরলীকরণ করার চেষ্টা করি। আমি দেখেছি, আমি আসছি পরে কথাগুলো, ইম্পর্টেন্ট কিছু কথা আছে সেগুলো বলে দেওয়ার জন্য, যাতে খুব হাতড়াতে না হয়। এবং D30 চার্টটা দেখতে হবে, তৃতীয়াংশ চার্টটা। সবশেষে দেখতে হবে ষষ্ঠাংশ চার্ট, যেটা হচ্ছে D60, যেটাকে আমরা বলছি, সেটা সর্বশেষ বিচার, অর্থাৎ সার্বিক বিচার সেখান থেকে হবে। তবে সেটা নিখুঁত হতে হবে, কারণ সেখানটায় 30 সেকেন্ডের একটা ফ্র্যাকশন চলে আসে, যার জন্য সময়ের এদিক ওদিক হয়ে গেলে কিন্তু সেখানে চেঞ্জ হয়ে যায়। সময়টা, পারফেক্ট টাইমটা দরকার আছে। তবে তার আগে আরও একটা কথা এখানে আমি বলবো, যেটা হচ্ছে জৈমিনী মতে আমাদের যে ষোড়শ বর্গ আছে আপ টু D60 পর্যন্ত, এই ষোড়শ বর্গ কিন্তু পরাশরী মতে, যেখানে ষষ্ঠাংশ আর অষ্টাংশ কিংবা একাদশাংশ এখানে কিন্তু নেই পরাশরী মতে। এখানে আছে জৈমিনী মতে, তার ষষ্ঠাংশ আছে, অষ্টমাংশ আছে, D6, D8 and D11। 6 রোগের কারক, সেই জন্য ষষ্ঠাংশ তিনি ওটাকে দেখতে বলেছেন। অষ্টম ভাব থেকে রোগের বাড়াবাড়ি, ভয়াবহতা, দুর্ঘটনা, হঠাৎ করে কিছু বিপর্যয়, এগুলো কিন্তু আমরা অষ্টম ভাব থেকে বিচার করি। আর দ্বাদশ ভাব তো রয়েছেই, মৃত্যুর বিষয়টা। কিন্তু একাদশটা কেন আসছে? একাদশটা হচ্ছে হিলিং পাওয়ার দেবে, সুস্থতা দেবে, তাকে নিরাময়টা দেবে, রোগের নিরাময়টা দেবে। অর্থাৎ সেই জন্য এই তিনটে জিনিসকে তিনি দেখতে বলেছেন, দেখার একটা কৌশল আছে। তো আমরা পরাশরী মতটাও গ্রহণ করব, জৈমিনী মতেও দেখব জায়গাটা ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা চার্ট মিলিয়ে দেখব আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয় তাহলে আমরা পরাশরী মতেই থাকব, কিংবা যদি জৈমিনী মতে এগুলো প্রয়োজন হয় তাহলে আমরা এগুলো সংযোজন করব। এটা হচ্ছে আমার প্রধান কথা। এরপরে আমরা সরাসরি একটা চার্ট নিয়ে চলে আসি। এই চার্টটা হচ্ছে, চার্টের আমি ডেট অফ বার্থ আগে বলে দিচ্ছি। ডেট অফ বার্থ হচ্ছে 6th May 1989, বিকেল 4:20 দিল্লি। 6 মে 1989, 4:20 বিকেল 4:20 PM দিল্লি। এটা একটা ফিমেল চার্ট। তো এইখানটায় লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্ন, সেই আমরা চার্টটা এখানটায় আমি স্ক্রিনে আপনাদের একটু শেয়ার করে দিই। চার্টটা শেয়ার করছি, তাহলে সুবিধা হবে। এখানে এই বার্থ চার্ট দেখছেন, এই বার্থ চার্টটার মধ্যে যেটা আমরা ন্যাটাল চার্ট বলি, সেখানটায় লগ্ন হচ্ছে কন্যা লগ্ন। কন্যা লগ্ন আছে 13 নম্বর নক্ষত্রে, অর্থাৎ এই লগ্ন আছে হস্তা নক্ষত্রে। এখানটায় লগ্নকে দেখব হস্তা নক্ষত্র, অর্থাৎ সেই একাদশপতি তথা চন্দ্রের নক্ষত্রে আমরা পাচ্ছি। লগ্নপতি কোথায়? নবম ভাবে গেছে। লগ্নপতি নবম ভাবে, অর্থাৎ লগ্নপতি বুধ, নবম ভাবে শুক্র, চন্দ্র, বৃহস্পতিকে সঙ্গে নিয়ে নবম ভাবে জায়গাটা বসে রয়েছে। এবং নবম ভাব, এন্টায়ার নবম ভাবটা মঙ্গল এবং রবির দ্বারা হেমড হয়ে রয়েছে, পাপকার্তারি যোগ। তাহলে এই লগ্ন ভাব, যে যে বিষয়গুলো আমার দরকার, লগ্নপতি, লগ্নভাবের অধিপতি বৃহস্পতির আমি পরে আসছি, এবং যার নক্ষত্রে বসে আছে সেই চন্দ্র, একাদশ ভাবের অধিপতি, সে উচ্চস্থ সেখানে হলেও চন্দ্র আছে রবির নক্ষত্রে, অর্থাৎ দ্বাদশপতির নক্ষত্রে।
এবং শুক্র সেখানটাও সেই দ্বাদশপতি নক্ষত্রে বসে আছে। দিয়ে এই জায়গাটা কিন্তু খারাপ করেছে, অর্থাৎ এই জায়গাটা তার পাপ মধ্যগত হয়ে সবাই কিন্তু পীড়িত হয়েছে। বৃহস্পতি নিজেই রোগকারক এই লগ্নের জন্য, মারক আর বাধকপতি। সেই জন্য বৃহস্পতি এখানটায় নিজে যেরকম দায়ী, নিজের অর্গানগুলোর জন্য দায়ী, এবং যেখানে থাকবে, যে জায়গায় থাকবে, যেখানে দৃষ্টি দেবে, সেই জায়গাটাও হানি করবে। এরপর আমরা চলে আসবো ষষ্ঠপতি, ষষ্ঠ ভাব ষষ্ঠপতি, সিক্সথ লর্ড অ্যান্ড সিক্সথ হাউস। রোগ নির্ণয়ের প্রধান সূত্র হচ্ছে সিক্সথ হাউস থেকে আমরা দেখব, লগ্নপতিকে দেখব, লগ্ন ভাবের অধিপতি কোথায় বসে আছে, কি অবস্থায় রয়েছে, সেটা আমরা দেখলাম প্রথমে। এরপরে আমরা আসবো ষষ্ঠপতি, সিক্সথ লর্ড, সে কোথায় আছে, কার সঙ্গে আছে, কিভাবে আছে। এখানে সিক্সথ লর্ড আপনারা দেখতে পাচ্ছেন, সেই স্যাটার্ন, সে কিন্তু বসে আছে ফোর্থ হাউসে। ফোর্থ হাউস মানে কিন্তু রক্তের আরেকটা জায়গা, আধার। ফোর্থ হাউস হচ্ছে রক্তের আধার বলা হয়। সে সেখানে বসে, লগ্নের ফোর্থ হাউসে বসে রেট্রো স্যাটার্ন, এই স্যাটার্নটা কিন্তু বক্রী শনি, এই শনি কিন্তু খুব একটা ভালো নয়। কখনো বক্রী শনিকে আমি ভালো রেজাল্ট দিতে দেখিনি। বক্রী শনি, বক্রী মঙ্গল, এরা কখনো ভালো রেজাল্ট দিতে প্রস্তুত হয় না, কোনোভাবেই হয় না। তো প্র্যাকটিক্যালি এটা আমি বলছি, আমি শাস্ত্র কথাটা বলছি না। শাস্ত্রের কি কথা, অনেক কথাই রয়েছে যেটা হয়তো অনেক সময় আমাদের এই সময়ের জন্য সেটা অনেক ক্ষেত্রে মেলে না, অনেক কিছু মিলছে না। তো এখনকার মতো করে ভাবতে হবে, এখন যেটা মিলছে, যেটা আমাদের সেই জন্য চর্চাটা প্রচুর দরকার আছে। এখানটায় আমি এবার চলে আসি সেই ষষ্ঠপতি সিক্স লর্ড শনি, সে এখানটায় ফোর্থ হাউসে বসে কিন্তু 10th হাউসকে দেখছে। 10th হাউসে মঙ্গল আছে, যে মঙ্গলের কথা আগে বলেছি, মঙ্গল পীড়িত হতে হবে। মঙ্গল এখানে কিন্তু অবরোহী গ্রহ, মানে আর একটা রাশির পরেই কিন্তু মঙ্গল এখানটা নিচস্থ হয়ে যাবে, তাই মঙ্গলের পাওয়ারটা খুব একটা বেশি নয়, মঙ্গল বলশালী নয়। মঙ্গল আছে আদ্রা নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে, রাহুর দ্বারা সম্পর্কযুক্ত, শনির দ্বারা সম্পর্কযুক্ত। এখানটায় সেই মঙ্গল ভীষণভাবে পীড়িত হয়ে রয়েছে। মঙ্গল পীড়িত হয়ে রয়েছে দশম ভাবে থেকে, সেও কিন্তু ফোর্থ হাউসটাকে দেখছে। ফোর্থ হাউসের জায়গাটা, 10th হাউসের জায়গাটা খুবই খারাপ হলো এই জায়গাটা। এবং আমরা সিক্সথ হাউসে রাহুর একটা অবস্থান রয়েছে, তাহলে এই রাহু সিক্সথ হাউসে বসে মঙ্গলকে দেখছে। সিক্সথ হাউস লর্ড স্যাটার্ন রেট্রোগেট, বিং রেট্রোগেট, সে কিন্তু মঙ্গলকে দেখছে। মঙ্গল ভীষণভাবে এখানে হার্মফুল, পীড়িত হয়েছে। হার্মফুল মানে এ হচ্ছে সে তার বলবত্তা হারিয়েছে, ভীষণভাবে পীড়িত হয়েছে। তারপর আমরা চলে আসব এখানটায়, এখানে আমরা আর কি দেখব, শুক্রকে দেখলাম, বুধকে দেখেছি, লগ্নপতিকে দেখেছি, পঞ্চমপতি, সেই পঞ্চমপতি এখানটায় কিন্তু রেট্রোগ্রেড হয়েছে। তারপরে আলটিমেটলি সে কিন্তু সেই জায়গায় হিলিং পাওয়াটা সে দিতে প্রস্তুত নয়, বরং রেজাল্টটা সে বেশি করে দেবে। কালপুরুষের পঞ্চমপতি রবি, কালপুরুষের পঞ্চমপতি রবি উচ্চস্থ হয়ে রয়েছে বটে, কিন্তু উচ্চস্থ হয়ে থাকলে কেউ নবাংশ চাটে সে কিন্তু দুর্বল, কারণ সেখানে শনিযুক্ত এবং নিচস্থ হলে নিজভঙ্গ যোগ ঘটেছে, কিন্তু সে এই রবিটা বলশালী নয়। এখানটায় আমরা, অর্থাৎ মেষ রাশিতে রবি আছে বলেই কিন্তু ভালো হবে এক কথায় বলে দিতে পারবো না। প্রথম কথা, লগ্নের দ্বাদশপতি সে কিন্তু অষ্টমে আছে, 8th হাউসে আছে, এটা কিন্তু ভালো না। অষ্টমপতি দ্বাদশপতি অষ্টম ভাবে আছে, একতরফা, এটা হচ্ছে বিপরীত রাজযোগ বলা হচ্ছে। এই বিপরীত রাজযোগটা কর্মক্ষেত্রে, তার প্রগতির ক্ষেত্রে, তার উন্নতির ক্ষেত্রে অনেকটা ফলপ্রসূ হলেও তার এখানে রোগের ক্ষেত্রে খুব একটা ফলপ্রসূ হবে না। রোগের ক্ষেত্রে সে নিরাময়ের কারণ হবে না, বরং এই জায়গাটা আরো খারাপ করবে। তো এইবার আমরা চলে আসবো এরপরে যে বিষয়টা আমরা আসবো, এটা যেহেতু ভাব চাটে কি দেখছি আমরা, ভাব চাটে শুধুমাত্র শুক্র সে এতে চলে এসছে, অর্থাৎ মেসে চলে এসছে, রবি যুক্ত হয়ে গেছে। তো নবম ভাবের জায়গাটা রবি, নবম ভাবে জায়গাটা শুক্র সম্পর্কযুক্ত হয়েছে, এবং নবম পতি পীড়িত হয়েছে, নবম ভাবটা পীড়িত হয়েছে, যার জন্যে সেই জিনবাহিত বিষয়টা এখানে ইঙ্গিত করছে। তারপর আমরা চলে আসবো D9 জায়গায়। D9 আমরা কি দেখতে পাচ্ছি, লগ্ন কোথায়, এখানে লগ্ন আছে কিন্তু সেই মিথুন লগ্ন, এখানে কন্যা ছিল, এখানে মিথুন, সেই বুধের ক্ষেত্র, অর্থাৎ সেই বুধকে আমরা দেখে নেব কোথায় আছে। বুধ গেছে ষষ্ঠ ভাবে,
সিক্সথ হাউসে বুধ আছে, সরি এইটথ হাউসে না, বুধ আছে একাদশে। তো বুধ যখন একাদশে আছে, এই জায়গাটা ভালো হওয়ার কথা। একাদশে থাকলে ভালো হয়, লগ্নপতি পাওয়ারফুল, কিন্তু সেখানে শনির বক্রী শনি আর রবির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েছে, সেই জন্য বুধটাও পীড়িত হলো এখানটায়। এবং উচ্চস্থ মঙ্গল, এই লগ্নের জন্য মঙ্গল একাদশপতি হলো ষষ্ঠপতি, অর্থাৎ D9-এ যদি মিথুন লগ্ন হয়, মিথুন লগ্নের পরিপ্রেক্ষিতে সে কিন্তু মঙ্গল সিক্সথ লর্ড। এই মঙ্গল সিক্সথ লর্ড হয়ে সে কোথায় বসে, সেই মঙ্গল কিন্তু ফিফথ হাউসে বসে সেই বুধকে, এই মঙ্গল না, সরি মঙ্গল তো রয়েছে এখানটায় এইটথ হাউসে বসে বলশালী হয়েছে, কারণ সেখানটায় বৃহস্পতিকে সঙ্গে নিয়ে বসে রয়েছে। এবং এই বুধকে শুক্রকে সঙ্গে নিয়ে বসে আছে, শুক্রকে সঙ্গে নিয়ে বসে সে কিন্তু সেই বুধকে দেখছে। সুতরাং আমাদের এই বুধ লগ্নপতি সে এখানটায় পীড়িত হয়েছে। মঙ্গল এখানটায় পীড়িত না হলেও কিন্তু মঙ্গল এখানটায়, যেহেতু এই লগ্নের জন্য মঙ্গল একাদশপতি এবং ষষ্ঠপতি রোগ কারক, সে কিন্তু অষ্টমী আছে। 6-8-এর কানেকশন কিন্তু সেই মঙ্গল একাই দিয়েছে। তো মঙ্গল যখন 6-8-এর কানেকশন দিয়ে বলশালী হয়ে রয়েছে, সে কিন্তু রোগটাকে বেশি করে ইঙ্গিত করবে। আর না, বৃহস্পতির সঙ্গে সম্পর্ক হয়নি, যাই হোক, প্লাস রাহু দ্বারা দৃষ্ট হচ্ছে এটা। আর সেই ভেনাস মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, যেটা আমাদের জিন গঠিত ব্যাপারটা এখান থেকে আসে। রবি শুক্র, মঙ্গল শুক্র, এই কম্বিনেশনটা দরকার আছে। এবং নবম ভাবের জায়গাটাও খারাপ হবে কম বেশি, সেই জায়গাটা। তো এখানটা আমরা দেখছি লগ্নের দ্বিতীয় পতি, সে নবম ভাবে রয়েছে চন্দ্র নবম ভাবে রয়েছে। এবং এই চন্দ্রের সঙ্গে কিন্তু বৃহস্পতির একটা সম্পর্ক হয়েছে। আচ্ছা, বৃহস্পতির সম্পর্ক একদিকে ভালো, কিন্তু বৃহস্পতির একটা ভূমিকা অন্যরকম আছে এই লগ্নের জন্য এবং কন্যা লগ্নের জন্য। বৃহস্পতি মারক আর বাধক, সেই জন্য বৃহস্পতি এই লগ্নের জন্য কখনোই ভালো কথা বলে না। এবং সে যে অর্গানগুলো আমি আলোচনা করেছি, সেই বৃহস্পতির জন্য যেসব জায়গাগুলো আমরা বলেছি, সেটা হচ্ছে আপনার যকৃৎ, অর্থাৎ লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস অ্যান্ড তারপরে কিডনি, এইসব জায়গা যেখানে বিশেষ জায়গায় কিন্তু বৃহস্পতির প্রভাব আছে, সেখানটায় কিন্তু সেই জায়গাটা সে খারাপ করবে। যার জন্য বৃহস্পতি এখানে পীড়িত হয়েছে। বৃহস্পতি নিজেই কিন্তু এখানটায় রোগ কারক, বাধার কারক, হ্যাঁ। সেই জন্য এই বৃহস্পতি এখানটায় যে অর্গানগুলো বলছি, সেই অর্গানগুলো জায়গাটা খারাপ হবে। এবং বৃহস্পতি পীড়িত হওয়ার জন্য সেই জায়গাটা তার সেই ভাইটালিটি জায়গাটা, সে সোর্স অফ ভাইটালিটি যেটা বৃহস্পতি থেকে আসে, বা নবম ভাব হচ্ছে সোর্স অফ ভাইটালিটি, সেই জায়গাটাকে বিনষ্ট করবে। এটা গেল D9। আমরা যদি এইভাবে দেখি, যদি আমরা কিভাবে দেখব, যদি আমরা জৈমিনী মতে D6টাকেও দেখি, D6-এর চারটাও এখানে আছে। D6-এর চারটা এখানটায় আমরা কি দেখছি, লগ্ন ভাব। এখানে লগ্ন ভাব হচ্ছে মকর রাশি, মকর রাশিতে লগ্ন, সেখানেই বৃহস্পতি। এখানে গুলিক একটা বিষয় আছে, গুলিক সেখানেও রয়েছে লগ্নভাবে। এই জায়গাটা গুলিক রয়েছে, গুলিক থাকলে জিনিসটা খারাপ করবে, আর খুব ভালো হয় না, অনেকটা খারাপ হয়। বৃহস্পতি পীড়িত হয় ভীষণভাবে। এখানে বৃহস্পতি কেতু আর গুলিক যুক্ত হয়েছে, বৃহস্পতি এখানে পীড়িত, যেটা আমি তখন হয়তো ছেড়ে গেছি, বলতে পারি না। তো এখানটায় সেই বৃহস্পতি এখানটায় লগ্নে বসে গুলিক যুক্ত হয়েছে। আর এই লগ্নের পরিপ্রেক্ষিতে আমাদের সেই মঙ্গলকে দেখে নেব কোথায় বসে আছে, সিক্সথ হাউসে বসে আছে, রোগ স্থানে বসে আছে। এবং আমরা দেখে নেব অষ্টম ভাবটা কি আছে, অষ্টম ভাবে, আর সিক্সথ হাউসটাকে আগে দেখবো। সিক্সথ হাউসে কিন্তু মঙ্গল বসে রয়েছে D6 চার্টে। এবং অষ্টম ভাবে যেটা বাধা, রোগের বাড়াবাড়ি, ভয়াবহতা সেখান থেকে আসে, সেখানে সেই শনি আর রবি, শনি রবি যে জায়গাটা কানেকশন করে বসে রয়েছে, এই জায়গাটা কখনোই তার ভালো হবে না।
প্লাস আমরা জুপিটার দেখছি পীড়িত হয়ে রয়েছে, মঙ্গল পীড়িত, জুপিটার পীড়িত হয়ে রয়েছে। একই সঙ্গে যে যে ভাবগুলো বললাম কালপুরুষের পরিপ্রেক্ষিতে আমাদের জলরাশিগুলো পীড়িত হয়েছে। এখানে জলরাশিটা পাপ মধ্যগত হয়েছে, এখানে জলরাশিতে মঙ্গল চন্দ্র বসে রয়েছে, চন্দ্র কিন্তু এই লগ্নের জন্য সপ্তমপতি এখানে বসে রয়েছে। আর একটা জলরাশি সেটা হচ্ছে বৃহস্পতি, মানে বৃহস্পতির ক্ষেত্র, যেটা মীন রাশি। মীন রাশিতে কোনো গ্রহের অবস্থান নেই, কিন্তু সেখানটায় অধিপতি বৃহস্পতি পীড়িত হয়ে রয়েছে, যার জন্য জলরাশিগুলো বা জলরাশির অধিপতিগুলো পীড়িত হবে। লগ্নের 4, 8, 12 পীড়িত হবে। এইভাবে প্রত্যেকটা জায়গা আমাদের কিন্তু দেখতে হবে। অর্থাৎ এই ষষ্ঠ ভাব D6-এও দেখলাম, D8-এ যেটাকে অ্যাক্সিডেন্ট বলে কথাটা লেখা হচ্ছে, বাড়াবাড়ি যে জায়গাটা, সেটা আমরা দেখব। লগ্ন কোথায়? ধনুরাশিতে লগ্ন। এই লগ্নের নিরিখে মঙ্গল কোথায় বসে আছে? মঙ্গল বসে রয়েছে একাদশে। মঙ্গল বসে রয়েছে, মঙ্গল যে বসে রয়েছে একাদশে, এবং সে কোথায় সম্পর্ক করেছে? এই মঙ্গল চন্দ্রকে দেখছে, অষ্টমপতি চন্দ্রকে দেখছে, এবং শনিও চন্দ্রযুক্ত হয়েছে, আর মঙ্গল সেই জায়গাটাকে দেখছে। তো মঙ্গলের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য মঙ্গলটাও পীড়িত হলো। এবং শনি যেরকম, মঙ্গল যেরকম দেখছে এই জায়গাটাকে সম্পর্ক করেছে, শনিও কিন্তু তার দশম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে। এবং বৃহস্পতি এই লগ্নের জন্য, বৃহস্পতি লগ্নটা হচ্ছে আমার ধনু লগ্ন। ধনু লগ্নের লগ্নপতি বৃহস্পতি পঞ্চম ভাবে আছে, সেটা বলশালী, কিন্তু সেও মঙ্গল সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে রয়েছে। এটা খুব একটা একা কিন্তু বৃহস্পতি এই জায়গাটা খুব একটা ভালো কাজ করতে পারবে না। সুতরাং, এবং এই বৃহস্পতি পঞ্চম ভাবে রয়েছে আর মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। তো বৃহস্পতি আর মঙ্গল হচ্ছে এই লগ্নের জন্য পঞ্চমপতির সঙ্গে সম্পর্কযুক্ত হয়েছে। একটা জায়গাটা খুব একটা, মানে রোগের জায়গাটা বা হিলিং এর জায়গাটা সে তার বলবত্তা দেখাচ্ছে। একই সঙ্গে অষ্টম ভাব দেখবো, এই লগ্নের যে অষ্টম ভাবপতি, কেন যেহেতু এটা D8 চার্ট, অষ্টম ভাবে চলে যাব। অষ্টম ভাবের অধিপতি চন্দ্র সেকেন্ড হাউসে বসে শনি যুক্ত হয়ে গেছে, তাহলে অষ্টম ভাবটা পীড়িত হলো, এবং শনিও সে অষ্টম ভাবকে দেখছে, 8th হাউসকে দেখছে। তো এই জায়গাটাও খারাপ হলো। আর আমরা আর যে বিষয়গুলো দেখার কথা বলছি, সেই সব বিষয়গুলোকে এখানে মোটামুটি দেখতে হবে। কতটা মিলছে কতটা মিলছে না সেটা আমরা দেখব, অনেকটা চাটেই দেখব। সেরকম করে D11 যেটা আছে, 11টা আমাদের সেই হিলিং পাওয়ারটা দিতে পারবে কিনা সঠিক করে, সেটাও দেখে নিতে হবে। তারপর আমি ত্রিংশাংশ চার্টে চলে আসবো, পরাশরী মতো ত্রিংশাংশ চার্টে। ত্রিংশাংশ চার্টে আমরা কি দেখব? লগ্ন ভাব দেখব, 6 দেখব, 8 দেখব, 12 দেখব। তো এই লগ্নের ষষ্ঠ ভাবের কিন্তু অধিপতি রবি শনি যুক্ত হয়ে গেছে, চতুর্থে চলে এসছে। চতুর্থ ভাবে চলে এসছে 4th হাউসে, শনি রবি যুক্ত হয়ে গেছে, যার জন্য রবি পীড়িত হলো, ষষ্ঠপতি পীড়িত হয়েছে, এবং রবিও তো কারক হিসেবটা আসে, সেই জন্য এটা ওই জায়গাটা খারাপ হয়েছে। প্লাস আমাদের এর অষ্টম ভাবের অধিপতি ভেনাস, অষ্টম ভাবের অধিপতি ভেনাস, সে কিন্তু নিজের ক্ষেত্রে 3rd হাউসে আছে, ত্রিশলায় স্থানে নিজের ক্ষেত্রে রয়েছে, ত্রিশলায় স্থানে রয়েছে, সেটাও কম বেশি পীড়িত, 8-এ রয়েছে, তবে খুব একটা বেশি পীড়িত এটাকে বলা যাবে না। প্লাস আমরা দ্বাদশ ভাবে দেখব, দ্বাদশ ভাবে রাহু কেতু বসে রয়েছে, দ্বাদশ ভাবের অধিপতি শনি, সেই শনিকে রাহু দেখছে, এবং সেই রবিকে রাহু দেখছে, যে আমাদের জীবনী শক্তির কারক রবি। আর এখানে শনি সেই জায়গাটা দ্বাদশপতি, এদিকে একাদশপতি, এবং সেই শনির দ্বারা রবি পীড়িত হয়েছে। রাহু রবিকে দেখছে, শনি রাহুর কানেকশনটা হয়ে রয়েছে। তো এই ব্যাপারগুলো থাকার জন্য এই থ্যালাসেমিয়া রোগ তার খুব একটা রিকভারি জায়গা নেই। কিছুদিন ভালো ছিল, ব্লাড ট্রান্সফারেন্সি কিংবা এই ব্লাড ট্রান্সফারেন্সি হয়েছে শুধুমাত্র, কিন্তু হয়নি, বোন ম্যারোটা ট্রান্সপ্লান্ট হয়নি, এবং মেয়েটি মারা যায়। তো মেয়েটি যে মারা যায়, অর্থাৎ এই থ্যালাসেমিয়া রোগের পরিণাম কিন্তু মৃত্যু। তার এই জায়গাটা আর খুব একটা হয় না,
বোন ম্যারো ট্রান্সপ্লারেন্সি হওয়ার পরেও কিন্তু রোগী খুব একটা বেশি ভালো থাকবে না, দীর্ঘদিন ভালো থাকবে না। এইভাবে আমাদের দেখার কথা, আমরা ভাববো, দেখবো। মেডিকেল অ্যাস্ট্রোলজিটা আমরা এইভাবেই দেখবো, কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিটা দেখার অনেক বিষয় আছে এবং শুধুমাত্র এইটুকু সময়ের মধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজির একটা রোগকে নিয়ে সম্পূর্ণভাবে ইয়ে করা যাবে না। তার জন্য অনেকটা সময় লাগবে, অনেকটা অধ্যবসায় দরকার আছে, অনেকটা পয়েন্ট অফ ভিউ আছে, সেগুলোকে জানতে হবে, জেনে সেইভাবে আমাদের বিচারধারায় আসতে হবে। তো আজকে এইটুকুই, এর থেকে আর সময় আমি বেছে নিচ্ছি না। ভালো থাকুন সবাই, সবাই ভালো থাকুন। নমস্কার।